আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আজকের ক্লাসে অংশগ্রহণকারী সকলকে জানাই বিরামপুর আইসিটি স্কুল শিক্ষা ও গবেষণা শাখার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমরা ক্লাসগুলো নিয়মিতভাবে বিভিন্ন টিভি ক্যাবলের মাধ্যমে ক্যাবল অপারেটরের মাধ্যমে আমাদের এই ক্লাসগুলো সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে, যেন তোমরা বাসায় বসে এই ক্লাসগুলো করতে পারো। তোমরা যদি চাও কোনো কারণে যদি ক্লাসগুলো মিস করে থাকো তাহলে আমাদের ক্লাসগুলো আমাদের স্কুলের ফেসবুক পেজেও পেয়ে যাবে, অথবা আমাদের স্কুলের ইউটিউব চ্যানেলে গেলেও তোমরা এই ক্লাসগুলো পাবে। আমাদের স্কুলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলটি ফেসবুক পেজটি খুঁজে পাওয়ার জন্য তোমাকে লিখতে হবে বিরামপুর আইসিটি স্কুল বাংলায় অথবা ইংরেজিতে। তাহলে যে পেজটি আসবে সেটি হচ্ছে আমাদের স্কুলের ফেসবুক পেজ, এবং আমাদের স্কুলের যে ইউটিউব চ্যানেল সেটি তুমি এখানে পেয়ে যাবে। অথবা তোমাদের যে কোনো পরামর্শ মতামত বা যে কোনো প্রশ্ন তোমরা আমাদের স্কুলের ইমেইল অ্যাড্রেসে পাঠাতে পারো। আমাদের স্কুলের ইমেইল অ্যাড্রেস হচ্ছে birampuritctschool@gmail.com। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও তোমরা ফোন করতে পারো যে কোনো সময় আমাদের স্কুলের অফিস নাম্বারে 01773611911। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ শিরোনাম যেটি আছে সেটি হচ্ছে ওয়েবে নিরাপদ থাকা। তোমরা যদি তোমাদের বইটি একটু লক্ষ্য করো, আমি তোমাদের বইটি খুলে বের করে দেখাচ্ছি একটু। ওয়েবে নিরাপদ থাকা 38 এবং 29 পৃষ্ঠা। এই 38 এবং 29 পৃষ্ঠায় যে আমাদের আলোচনাটি করা আছে ওয়েবে নিরাপদ থাকা, আমরা এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো জানো যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের পাসওয়ার্ড বিষয়ে, এবং পাসওয়ার্ড কীভাবে সুরক্ষিত করা যায়, নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ওয়েবের নিরাপদ কীভাবে থাকা যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তা চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেই। আর কয়েকটি ছবি আমরা আগে দেখে নিই। আমাদের এই পাঠটিকে সহজভাবে উপস্থাপন করার জন্য আমরা কিছু চিত্র এনেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তালা হাতে চাবি, তালা চাবি হাতে আছে, তার মানে কি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেছে। এখানে যে চাবি এবং তালা দেখাচ্ছে এটিও একটি নিরাপত্তার বিষয় দেখাচ্ছে, এবং এখানে যে কাগজের নিচে তালা তার মানে এটিও এক ধরনের নিরাপত্তার বিষয়ই চিহ্নিত করতেছে। এটা থেকে আমরা বুঝতে পারতেছি কি ইন্টারনেটের নিরাপদ থাকা। আমরা ইন্টারনেটের নিরাপদ থাকবো কিভাবে, মূলত এই বিষয়টি আমাদের আজকের আলোচনার বিষয়, এবং আজকের পাঠ শিরোনাম হচ্ছে ওয়েবে নিরাপদ থাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো যা শিখবো সেটি শিখম ফলটা একটু জেনে নেই। আজকের শিখম ফল হচ্ছে ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রসমূহ বর্ণনা করতে পারবো। আমরা কোন কোন ক্ষেত্রে ওয়েবসাইট ব্যবহার করি সেগুলো জানতে পারবো। সাধারণ সাইটের নিরাপদ থাকার পদ্ধতিগুলো বর্ণনা করতে পারবো। আর এটা হচ্ছে সতর্কতা মেনে সামাজিক যোগাযোগ ও অন্যান্য সাইট ব্যবহার করার নিয়মটা জানতে পারবো। ওয়েবে নিরাপদ থাকা, ওয়েবে নিরাপদ থাকা বলতে কি বোঝায়? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ওয়েবসাইটে নিরাপদ থাকা বলতে বোঝায় অনলাইন ব্যবহারকারী যে সমস্ত ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে সে সমস্ত সাইটগুলো অন্যের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে ওয়েবে নিরাপদ থাকা বলে। আমরা ওয়েবে নিরাপদ থাকা আমাদের ভাষায় যদি বুঝি তাহলে বুঝতে পারবো আমরা যেরকম আমাদের বাসায় নিরাপদ থাকার জন্য আমাদের বাড়ি বানাই, ওয়াল দেই, প্রাচীর দেই, ঠিক একই রকম ইন্টারনেটের নিরাপদ থাকার জন্য, ওয়েবসাইটের নিরাপদ থাকার জন্য, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ থাকার জন্য যে ব্যবস্থাটা সেটি হচ্ছে ওয়েবের নিরাপদ থাকার ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েবের নিরাপদ থাকার প্রয়োজনীয়তা কি? ওয়েবের নিরাপদ থাকার প্রয়োজনীয়তা হচ্ছে যখন কোনো কম্পিউটার বা মোবাইল ডিভাইস অনলাইনে যুক্ত থাকে তখন কি হয়? আচ্ছা, তখন এর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। তোমরা জানো ক্লাস 8-এ পড়ে এসেছো যে প্রথম যখন ভাইরাস আবিষ্কার হয় সেটি ক্রিপার ভাইরাস, সেটি আরপানেট আবিষ্কারের পরে 70 দশকে। তাহলে এই আরপানেট আবিষ্কার মানে ইন্টারনেটের আবিষ্কারের পর থেকেই আমাদের ভাইরাসের সমস্যাটা শুরু। এবং এখানে যে ক্লাস 8-এ জেনে এসেছিলে যে হ্যাকারও আছে। হ্যাকার 3 ধরনের, হোয়াইট হ্যাট হ্যাকার্স, ব্ল্যাক হ্যাট হ্যাকার্স আর একটা গ্রে হ্যাট হ্যাকার্স। ব্ল্যাক হ্যাট হ্যাকার্স সবসময় মানুষের ক্ষতি সাধন করে থাকে। তাহলে আমরা যখন ইন্টারনেটের সাথে যুক্ত থাকবো, আমাদের কম্পিউটারগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত থাকবে, তখন কি হবে? এই নিরাপত্তার ঝুঁকিটা তৈরি হবে, এবং এই নিরাপত্তার ঝুঁকিটাকে কমানোর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে বিশেষ কিছু সতর্কতা ব্যবহার করতে হবে। এই সতর্ক ব্যবস্থা যদি আমরা না ব্যবহার করতে পারি, ব্যবহার যদি না করি, তাহলে কি হবে? আমাদের এই ব্যবহৃত সাইটগুলো হ্যাক হতে পারে। তোমরা হ্যাকার সম্পর্কে, হ্যাকিং সম্পর্কে জানো। অ্যাকাউন্ট যদি হ্যাক হয় তাহলে কি হতে পারে? তোমরা এই ছবিটি দেখতে পাচ্ছ। যদি কোনো কারণে আমাদের জিমেইল অ্যাকাউন্টে হ্যাক হয় তাহলে কি হবে?
আমাদের এই জিমেইল অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য মুছে যেতে পারে, ডিলিট করে দিতে পারে যে কেউ। আবার কি করতে পারে, আমাদের এই ইমেইল অ্যাড্রেস থেকে অন্য কাউকে কেউ হুমকি দিতে পারে। যদি কোনো কারণে হুমকি প্রদর্শন করে তাহলে দেখা যাবে কি আমরা বিভিন্ন ধরনের মারাত্মক ঝুঁকির সম্মুখীন হব। আমার অ্যাকাউন্ট থেকে অন্য কেউ যদি অন্য কাউকে হুমকি দেয় তাহলে নিশ্চয়ই আমার নামে সেটা হুমকি যাবে, কারণ অনলাইন পরিচয় হচ্ছে আমার ইমেইল ঠিকানা। এজন্য আমার অ্যাকাউন্ট আমাকে অবশ্যই নিরাপদ রাখতে হবে। আমাদের অনেক প্রয়োজনীয় মেইল হারিয়ে যেতে পারে, এরপরেও বিভিন্নভাবে আমাদের সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে ওয়েবের নিরাপদ থাকার উপায়টা কি? ওয়েবের নিরাপদ থাকার যাই বলে তোমাকে একটি বাড়ির কাজ দেওয়া হয়েছে যে কিভাবে ওয়েবের নিরাপদ থাকা যায়, এই বিষয়টি তুমি একটু চিন্তা করে দেখো, চিন্তা করে বলো যে কিভাবে আমরা ওয়েবসাইটে নিরাপদ থাকতে পারি। যদি আমরা একটু ভাবি, কল্পনা করি বা কিছুক্ষণ একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি তাহলে বলতে পারবো যে আমরা আমাদের ফেসবুক বা মোবাইলটি যদি ব্যবহার করি এটিকে নিরাপদ রাখার জন্য কি করি। একটা প্যাটার্ন লক দিয়ে রাখি, পিন লক দিয়ে রাখি। তাহলে এরকম নিরাপদ রাখার জন্য আমরা আমাদের পাসওয়ার্ডটাকে বেশি ব্যবহার করে থাকি। নিরাপদ থাকার জন্য আমরা যে ওয়েবসাইটে বা ইন্টারনেটে নিরাপদ থাকবো সেটি সাধারণত দুইটাই এলাকা হয়ে থাকে। আমরা যে ইন্টারনেটগুলো ব্যবহার করে থাকি, আমরা যে নেটওয়ার্কগুলো ব্যবহার করে থাকি, নেটওয়ার্কের যে অংশগুলো, সেই অংশগুলোর মধ্যে আমাদের প্রয়োজনীয় যে অংশটা, আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করে থাকি আমাদের নেটওয়ার্কের যে অংশটুকুলো দুইটা পার্ট। সাধারণত আমরা সাধারণ ও ইমেইল সাইট ব্যবহার করে থাকি একটা, আর একটা করি সামাজিক যোগাযোগ সাইট। আমরা ওয়েবসাইট বলতে সাধারণত এই দুইটা অংশকেই বুঝে থাকি। তাহলে এই দুটো অংশ যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের আর ওয়েবসাইটে কোনো নিরাপত্তা বিঘ্ন ঘটবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম অংশটি আজকে এখন জানবো সাধারণ ও ইমেইল সাইট। তাহলে চলো দেখি সাধারণ ও ইমেইল সাইট আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি। একটা সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা। আমি এখানে কিছু পাসওয়ার্ডের নমুনা দিয়েছি ছবির মাধ্যমে। 1 নাম্বার 1 থেকে 6 পর্যন্ত, তার অথবা পাসওয়ার্ডকে পাসওয়ার্ড হিসেবে 1 থেকে 8 পর্যন্ত, কিবোর্ডে সবার উপরে QWERTY অথবা ABC 1 2 3 ও 1 থেকে 9 পর্যন্ত, 6টা 1 থেকে 7 পর্যন্ত, আই লাভ ইউ, তারপর অ্যাডোবি 1 2 3, এরকম বিভিন্ন ধরনের পাসওয়ার্ড। এই ধরনের সহজ পাসওয়ার্ডগুলো ব্যবহার করা একেবারেই যাবে না, কারণ এই পাসওয়ার্ডগুলো যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার অ্যাকাউন্টটি একেবারে অরক্ষিত, কোনোভাবে এটি সুরক্ষিত নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কি করতে হবে? নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন যদি আমরা করতে পারি তাহলে আমাদের পাসওয়ার্ডটি যত সহজ হোক, যেমনটাই হোক না কেন, যে কেউ এটিতে অনুপ্রবেশ করতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা করতে পারি, বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনের ব্যবস্থা দিচ্ছে। তোমরা জানো, হয়তো অনেকেই জানো না, ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে এখন পাসওয়ার্ডের পরে মোবাইলে একটি ভেরিফিকেশন কোড দিয়ে তারপর লগ ইন করতে হয়। অনেকে এটি অ্যাক্টিভ করে নেয়নি, যার কারণে লাগে না। সাধারণত জিমেইলের ক্ষেত্রেও এটি অনেকে ব্যবহার করে থাকে 2 স্টেপ ভেরিফিকেশন। এটির সুবিধা হচ্ছে যদি আমরা আমাদের পাসওয়ার্ডটি কারো কাছে শেয়ার করে দেই বা ভুল করে কেউ জেনেও থাকে, তাহলে আমাদের মোবাইল যেটি আছে, যদি তোমরা আমাদের মোবাইলে যে ভেরিফিকেশন কোডটি আসবে, পিনটি আসবে, এটি যদি তুমি তার সঙ্গে শেয়ার না করো, পাসওয়ার্ড জানার ফলেও সে তোমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। তাহলে 2 স্টেপ ভেরিফিকেশন একটি অনেক গুরুত্বপূর্ণ সমাধান এখন বর্তমান সময়ের জন্য। তাহলে আরেকটি কি করতে পারি, জিমেইলের 2 স্টেপ ভেরিফিকেশন যোগ করার জন্য কি পদ্ধতি ব্যবহার করা হয় সেটি এখন দেখানো হচ্ছে। দেখো, প্রোফাইল থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে। তোমার যে মোবাইলের সেটিংস অপশন আছে গুগলের, সেখান থেকে তুমি অ্যাকাউন্ট সেটিংয়ে যাবে, তারপর 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে এডিট অপশনে ক্লিক করতে হবে, এরপরে মোবাইলের নম্বরটি দিতে হবে এবং সেন্ড কোড বাটনে ক্লিক করতে হবে। তোমার মোবাইল নাম্বার দেওয়ার পরে যখন তুমি সেন্ড বাটনে ক্লিক করবে তখন তোমার মোবাইলে একটি কোড আসবে, সেই কোডটি বসিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন এই অংশটি অন করে দিতে হবে। তাহলে কি হবে, তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড যে কেউ জানুক, নিরাপদ তোমার অ্যাকাউন্ট থাকবেই। কেননা তোমার অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে পাসওয়ার্ডের পরে অতিরিক্ত একটি কোড নাম্বার সেখানে ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো এক ক্লাসে, প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা এই 2 স্টেপ ভেরিফিকেশন কীভাবে সেট করা যায় এই বিষয়টি প্র্যাকটিক্যালি দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যেটা আছে সাইবার ক্যাফে কম্পিউটার ব্যবহার শেষে অ্যাকাউন্ট থেকে লগ আউট করা। অনেকেই এটি করে না, মনের ভুলে হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক, যে অচেনা কোনো জায়গায় বসেছি, আমার অ্যাকাউন্ট দেখে সে কী করবে। এই কাজটি কখনোই করা যাবে না। সাইবার অ্যাকাউন্টে বসে, সাইবার ক্যাফেতে বসে তোমার কাজ শেষে তোমাকে অবশ্যই তোমার অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে হবে।
তুমি যদি তোমার অ্যাকাউন্টে লগ আউট না করো তাহলে তোমার অ্যাকাউন্টে যে কেউ প্রবেশ করে তোমার যে কোনো ক্ষতি করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও যেটি করতে হবে, কিছু প্রোগ্রাম ওয়েব ব্রাউজারে কুকিজ ব্যবহার করে ব্যবহারকারী তথ্য অন্যত্র পাঠিয়ে দিতে পারে। এই বানানটি ভুল হয়েছে, অত্র লেখা আছে, এটি অন্যত্র হবে। কিছু প্রোগ্রাম আছে আমরা ব্রাউজারে আমাদের সুবিধা মতো কিছু অ্যাড-অনস যোগ করে নেই, কিছু প্লাগইনস যোগ করি। এগুলো আমাদের ব্যবহার করা হয় সাধারণত আমাদের উপকারের জন্য, আমাদের কাজকে সহজ করার জন্য। এরকম বিভিন্ন ধরনের অ্যাড-অনস যোগ করার সময় কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমাদের কম্পিউটারের কুকিজগুলো সংরক্ষণ করে এবং কুকিজ ব্যবহার করে আমাদের কম্পিউটারের ব্রাউজারে যে তথ্যগুলো সংরক্ষণ করা থাকে, যে ব্রাউজার হিস্টোরিগুলো জমা, ব্রাউজার যে আমার ব্রাউজিং হিস্টোরিগুলো জমা থাকে, এগুলো আপনা আপনি লিক আউট করে দেয় অন্যজনকে। এই যে পারমিশনগুলো দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সেগুলো ইনস্টল করার সময় ভেবে দেখতে হবে। সব ওয়েবসাইটে ব্যবহারকারী তথ্য না দেওয়া। অনেকে বোকার মতো যেখানে ইমেইল ঠিকানা চাই সেখানে ইমেইল অ্যাড্রেস দিয়ে দেয়। যেখানেই বলা হয় যে তোমার নাম লিখো, তোমার ওয়েবসাইট ঠিকানা লেখো, তোমার বাসা লেখো, তোমার ডিটেইলস লেখো, তোমার ফোন নাম্বার দাও, সঙ্গে সঙ্গে আমরা দিয়ে সেন্ড করে দেই। এগুলো দেওয়া আমাদের জন্য হুমকি স্বরূপ। অনলাইনে না জেনে না বুঝে কোনো জায়গায় নিজের ইমেইল ঠিকানা ব্যবহার করা যাবে না, নিজের ফোন নাম্বার ইউজ করা যাবে না। এরপর এটি হচ্ছে সামাজিক যোগাযোগ সাইট। আমরা জানলাম যে সাধারণ সাইটে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি এই বিষয়টি। এখন জানবো সামাজিক যোগাযোগ সাইটে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি। সামাজিক যোগাযোগ সাইট বলতে ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, অথবা ভাইবার, ইমো, যে কোনোটা হতে পারে। এগুলোতে নিরাপদ থাকার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে কাউকে বন্ধু বানানোর আগে তার সম্পর্কে নিশ্চিত হওয়া। আমরা এখন ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে, টুইটার অ্যাকাউন্ট খোলার পরে চোখ বন্ধ করে কোনো কিছু না ভেবে একের পর এক বন্ধু যারাই রিকোয়েস্ট পাঠায় তাদেরকে অ্যাকসেপ্ট করি, যারাই রিকোয়েস্ট পাঠায় তাদেরকে অ্যাকসেপ্ট করি। এটা কখনোই সঠিক না, এটা আমাদের জন্য হুমকি স্বরূপ। কারণ তুমি যাকে জানো না কেন তুমি তাকে তোমার বাসায় ইনভাইট করবে? তোমার বাসায় যদি অপরিচিত কেউ আসে তুমি কি তাকে থাকতে দিবে? তুমি কি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে? হ্যাঁ, তোমার যদি পরিচিত হয়, অন্য কোনো নামেও হয়, তাহলে তুমি তাকে অ্যাকসেপ্ট করতেই পারো। কাউকে বন্ধু বানানোর সময় আগে তার সম্পর্কে নিশ্চিত জানতে হবে, তারপরে তাকে বন্ধু বানাতে হবে। তাহলে আমরা অনলাইনেও নিরাপদ থাকতে পারবো। এরপরে খুবই ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করা থেকে বিরত থাকা। বর্তমান সময়ে সব থেকে একটি বাজে কাজ যে ব্যক্তিগত ছবি ফেসবুকে শেয়ার করা। কোথায় আছি, কি করছি, আমরা কোনো জায়গায় ভ্রমণে গেছি, একটি জায়গায় ঘুরতে গিয়ে আমাদের লোকেশন অন করে আমাদের সেই জায়গার ছবিটি আমরা শেয়ার করতেছি। এটা অনেকেই করে বোকার মতো। অনেকে দেখা যায় জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, বিরামপুর টু রাজশাহী, বিরামপুর টু ঢাকা। তোমার অবস্থান, তুমি কোথায় আসো সেটি অন্যকে জানানোর প্রয়োজন কি? তুমি যখন তোমার অবস্থান জানাবে যে আমি বর্তমানে বিরামপুর থেকে ঢাকায় যাচ্ছি, তার মানে যে কেউ তোমার ফেসবুকে ঢুকে, তোমার এই সোশ্যাল মিডিয়ায় ঢুকে তোমার অবস্থান জানতে পারবে, তুমি বাসায় আসো না কোথায় আসো। তাহলে তোমার অবস্থান যদি তোমার শত্রুপক্ষ জানতে পারে, তোমার ক্ষতি করতে চায় এরকম কোনো ব্যক্তি জানতে পারে, তাহলে কি তোমার জন্য সেটি উপকারী, নিরাপদ? তুমি চাইলে তুমি পিকনিকে গেছো, ঘুরতে গেছো, বন্ধুদের সঙ্গে অনেক আড্ডা দিচ্ছ, মজা করছো, সেই জায়গার ছবি তুমি শেয়ার করে দিলে সঙ্গে সঙ্গে যে বর্তমানে আমরা রংপুরে আছি, বর্তমানে আমরা ঢাকা চিড়িয়াখানায় আছি। এই যে বিভিন্ন ধরনের ঠিকানাগুলো তুমি লিখছো, এগুলো কি দেওয়া ঠিক? এগুলো দেওয়ার ফলে তোমার অবস্থানটি সে জানতে পারবে। নিজের অবস্থান ফেসবুকে, ইন্টারনেটে কখনোই জানানো ঠিক না। তাহলে এছাড়াও মেসেঞ্জারে অনেকে অনেক আপত্তিকর ছবি শেয়ার করে থাকে, এগুলো কখনোই করা ঠিক না। এগুলোতে আমাদের নিজেদের ব্যক্তিগত স্বাধীনতা নষ্ট হয়ে যায়, আমাদের নিজেদের ইমেজ নষ্ট হয়ে যায়। তাহলে খুবই ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করা থেকে বিরত থাকা। ব্যক্তিগত ছবি কখনোই কোনোভাবেই কারো, যে কেউ চাক, আমাদের আত্মীয় স্বজন চাইলেও সেখানে দেওয়া ঠিক না। এরপরে মোবাইল ফেসবুক ব্যবহারের পর লগ আউট করা। যখন আমরা মোবাইলে ফেসবুক ব্যবহার করব তখন অবশ্যই সেটাকে আমরা লগ আউট করে দেবো। শুধুমাত্র ফেসবুক না, যে কোনো অ্যাকাউন্টে লগ ইন করলে সেটাকে আমরা লগ আউট করে দেবো। আমরা আমাদের এখন বর্তমানে আমাদের নিজস্ব ফোনটাকে লগ আউট করি না, বিভিন্ন ধরনের সিকিউরিটি অ্যাপস ব্যবহার করি, তার কারণে লগ আউট করার প্রয়োজন হয় না। কিন্তু যদি কোনো বন্ধুর অ্যাকাউন্টে, বন্ধুর ফোনে আমরা লগ ইন করি, এটিকে অবশ্যই লগ আউট করতে হবে। কারণ অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে কাউকে বিশ্বাস করা নিরাপদ নয়। এরপরে কি, সাইবার ক্যাফে কম্পিউটার ব্যবহার শেষে অ্যাকাউন্ট থেকে লগ ইন করা, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সাইবার ক্যাফেতে অ্যাকাউন্ট লগ ইন করলে অবশ্যই সেটাকে লগ আউট করা। বন্ধুর বা পরিচিত কারো কম্পিউটার ব্যবহারের সময় সতর্ক থাকা। আমরা অনেকে দেদারসে বন্ধুর কোনো মোবাইলে
বন্ধু দেখে তোমার ফোনটা, আমি একটু ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করি, আমার ফেসবুক অ্যাকাউন্টে একটু দেখি। এই যে তুমি না বুঝে বোকার মতো তোমার বন্ধুর অ্যাকাউন্ট, তোমার ফোন থাকা সত্ত্বেও তুমি তোমার বন্ধুর মোবাইলে লগ ইন করলে অনেক সময় পাসওয়ার্ড পর্যন্ত সেভ করে দাও তোমার অজান্তেই। তুমি জানোই না যে তোমার অ্যাকাউন্টে তোমার হচ্ছে তুমি যে তোমার অ্যাকাউন্টে লগ ইন করেছো সেটি তার ফোনে সেভ হয়ে আছে পাসওয়ার্ডটি। তোমার পাসওয়ার্ড যদি তোমার বন্ধু জানে তা সেটি কি নিরাপদ? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি কখনোই করা যাবে না। বন্ধুর বা পরিচিত যে কারো কম্পিউটার ব্যবহার করি না কেন, সে সময় যে কোনো যে ব্রাউজার ব্যবহার করি অথবা যে কোনো সাইটই ব্রাউজ করি, সামাজিক যে কোনো সাইট, তখন আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহারের অনুরোধ এলে নিশ্চিত না হয়ে তাতে ক্লিক না করা। বর্তমান সময়ের সব থেকে বড় একটি সমস্যা এটি। অনেকে এই যে ফেসবুকে বিভিন্ন ধরনের তোমার ভাগ্য কি বলে, তোমার ভবিষ্যতে কি আছে, তোমার সব থেকে ভালো বন্ধু কোনটি, কেমন কাটবে তোমার আজকের দিনটি, তোমার রাশিফল চেক করো, এই যে ফটো ল্যাব, বিভিন্ন গেমসকে অ্যাপ্লিকেশনে পারমিশন দেওয়া বর্তমান সময়ে সব থেকে ঝুঁকির বিষয়। এটা কয়েকদিন আগে রিপোর্ট হলো পত্রিকায় যে মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে আমাদের তথ্যগুলো চলে গেছে। বিভিন্ন ফটো ল্যাবের কাছে, ফটো ল্যাব নামে যে অ্যাপসটা ব্যবহার করে তাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতেছে, এই যে স্টাইলের ছবি দিচ্ছে ফেসবুকে। এটি করার জন্য কি করতে হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে এরকম পারমিশন দিতে হচ্ছে। আমরা অজান্তে কি কি তারা পারমিশন দিচ্ছে আমরা সেটা দেখতেছিও না, শখের বসে, আনন্দের কৌতূহলের বসে আমরা এটাকে অ্যালাউ করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। আমাদের ব্যক্তিগত সকল তথ্য, আমাদের ফোন নাম্বার থেকে শুরু করে আমাদের ফেসবুকের যাবতীয় ডাটা তারা সেখান থেকে নিতে পারে। তুমি কি চাইলে তোমার বন্ধুকে তোমার ফেসবুকের ডাটা দিয়ে দিবা? অপরিচিত কাউকে তোমার টুইটারের ডাটা দিয়ে দিবে? যদি এখানে না দাও তাহলে তোমার অপরিচিত কোনো একটি অ্যাপসকে কেন পারমিশন দাও? বড়রাও অনেক সময় ভুলটি করে থাকে। আমরা এখন ফেসবুক খুলেই দেখতে পাই বিভিন্ন ধরনের গেমসগুলো আমরা ফেসবুক ব্যবহার করি, ব্রাউজ করি। বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন অপ্রয়োজনীয়, অজানা, যেগুলো কোনো সময় ব্যবহার করিনি, যেগুলো সম্পর্কে ধারণা নাই, এরকম কিছু অ্যাপ্লিকেশন পারমিশন দিয়ে দিই আমরা। অপরিচিত যে কোনো লিঙ্ক থেকে যদি আমাদের পারমিশন চাই যে ফেসবুক দিয়ে ওপেন করতে হবে, আমরা ফেসবুক দিয়ে ওপেন করে দিই। আশা করি তোমরা এগুলো করবে না। এগুলো তোমাদের জন্য হুমকি স্বরূপ, তোমাদের অ্যাকাউন্টের জন্য হুমকি স্বরূপ। তোমাদের ব্যক্তিগত ডাটা সবগুলো চলে যেতে পারে, চলে যাবেই, কারণ আমরা এখানে পারমিশন দিয়েই দিই। যে আমরা এই দেখাচ্ছে যে বিটসপিডিয়া ল্যাব উইল রিসিভ দ্য ফলোয়িং ইনফো, ইয়োর পাবলিক প্রোফাইল, ফ্রেন্ড লিস্ট অ্যান্ড ইমেইল অ্যাড্রেস। তো এই যে একটা অ্যাপস তুমি যে পারমিশন দিচ্ছ, তো এখানে তোমার পাবলিক প্রোফাইল পাচ্ছে, তার মানে তোমার যা কিছু সবচেয়ে পাচ্ছেই, তুমি যেগুলো শেয়ার করতেছো। তারপর ফ্রেন্ড লিস্ট, তোমার কতগুলো বন্ধু আছে সেই লিস্ট আছে, তারা আপনা আপনি পেয়ে যাচ্ছে। তারপরে ইমেইল অ্যাড্রেস, তোমার ইমেইল অ্যাড্রেস যদি পায় তোমার ফেসবুকে পাসওয়ার্ড এসে পেয়ে যাবে। এবং তুমি যে এখানে পারমিশন দিয়ে দিলে তোমার লগ ইন থাকা অবস্থায়, তার মানে কি তোমার পাসওয়ার্ড সে পাচ্ছে না? সেখানে সে পাসওয়ার্ডও পাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কখনোই এই কাজটি করবে না। বা শুধুমাত্র এই কাজেই না, যে কোনো জায়গায় তোমাদের যদি কোনো অ্যাপসে পারমিশন চাই, সেটি যদি তোমাদের প্রয়োজনীয় অর্থাৎ তোমাদের পরিচিত অ্যাপস না হয়। ফটো ল্যাব সকলেই পরিচিত, আমাদের পরিচিত, কিন্তু পরিচিত মানে কি, আমরা কি এটা সরাসরি সময় জানি, আগে থেকে দেখছিলাম কখনো যে এরা পারমিশন করে দিচ্ছে কেন? সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিল মানে কি আমরা আমাদের সকল পারমিশন দিয়ে দিব? এটি সম্পর্কে সতর্ক থাকতে হবে, এটি করা যাবে না। এরপরটা হচ্ছে বয়স উপযোগী সাইট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বয়স উপযোগী সাইট ব্যবহার করতে হবে। ইন্টারনেটে নিরাপদ থাকার জন্য এটি একটি অনেক গুরুত্বপূর্ণ দিক। অনেকে জেনে না বুঝে, না জেনে, তোমাদের যদি একটি সহজ উদাহরণ দেওয়া যায়, তুমি ক্লাস 6-এ পড়ো। ক্লাস 6-এ পড়া অবস্থায় তুমি যদি অনার্সের কোনো ল্যাবে, ফিজিক্স ল্যাবে যাও বা কেমিস্ট্রি ল্যাবে যাও, তোমাকে সেখানে প্রবেশ করতে দিবে? তুমি কি 12 বছর বয়সে তুমি কোনো ইঞ্জিনিয়ারের রুমে গিয়ে সেখানে এক্সপেরিমেন্ট চালাতে পারবে? নিশ্চয়ই পারবে না। বা তোমার বয়স উপযোগী সেটি নয়। তুমি যে কাজটি করতে যাচ্ছ, তোমার জানার আগ্রহ ভালো, জানা দরকার, তোমার এক্সপেরিমেন্ট করা দরকার, শিক্ষার উদ্দেশ্যে এক্সপেরিমেন্ট করবে, কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্য তোমার বয়স উপযোগী যেগুলো দরকার সেগুলো করবে। যদি এরকম হয় তোমার যে বয়স, সেই বয়সে যতটুকু দরকার ততটুকুর বাইরে তুমি অনেক বেশি করতে যাচ্ছ, তোমার বয়সে ছাপিয়ে যাচ্ছ, হ্যাঁ অ্যাডভান্স অনেক কিছু করতে হবে, কিন্তু সেটি তুমি 10 বছর বয়সে থেকে সেটা 35 বছর বয়সের যে কাজগুলো সেগুলো করা যাবে না। তুমি যদি স্টেপ বাই স্টেপ 10 বছরে সেগুলো শেষ করতে পারবে, কিন্তু তুমি 10 বছরে থাকা অবস্থায় অনেক কিছু গ্যাপ দিয়ে তুমি 35 বছরে চলে গেলে সেটা তো হবে না।
আইজাক নিউটনের আমরা ছবি দেখেছিলাম, ছোট পিচ্ছি, সে অনেক জটিল জটিল অঙ্কের সমাধান করে দেয়। সে তার বয়সে অনেক কিছু দক্ষতা অর্জন করেছে, কিন্তু আমরা দক্ষতা অর্জন না করে তার বয়সে যেতে পারবো না, তার কাজগুলো করতে পারবো না। ঠিক একই রকম ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেগুলো আমাদের বয়স উপযোগী নয় সেগুলোতে না যাওয়া। অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমাদেরকে আগেই ব্লক করে দিবে, আগেই বলে দিবে যে এগুলো তোমার যে কন্টেন্টগুলো আছে সেগুলো তোমাদের বয়স উপযোগী নয়, এগুলো যাওয়া ঠিক না। তো ঠিক এরকম কিছু ওয়েবসাইট আমি এখানে দেখিয়েছি। একটা হচ্ছে সায়েন্স ল্যাব, তোমার শেখার উদ্দেশ্যে, যে এগুলো বড়দের ওয়েবসাইট, তোমরা শেখার উদ্দেশ্যে যাবে, কিন্তু এখানে যে এক্সপেরিমেন্টগুলো আছে তোমরা সব কিছু বুঝতে পারবে না। এই জন্য তোমাদের শিশুদের জন্য যে সায়েন্স ল্যাব আছে, তোমরা লিখবে সায়েন্স ল্যাব ফর তোমার এজ, তোমার যে এজ আছে তোমরা এইরকম লিখতে পারবে, গুগলে সার্চ দিবে। তোমার কেন সায়েন্স ল্যাব দেখবে না, দেখবে, তখন সার্চ দিবে সায়েন্স ল্যাব ফর ক্লাস 6, সায়েন্স ল্যাব ফর ক্লাস 7, সায়েন্স ল্যাব ফর ক্লাস 9, কিন্তু তুমি তো সায়েন্স ল্যাব ফর ক্লাস অনার্স লেভেল এগুলো লিখবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমার বয়সের উপযোগী যে সাইটগুলো, তোমার বয়সের যে উপযোগী যে কাজগুলো, সে কাজগুলো তোমরা করবে। আমরা আরেকটা কাজ জানি, আরেকটা জিনিস বুঝি, যে বিল্ডিং যে তৈরি করে, বিল্ডিং তৈরি করার সময় তুমি একটা ইট গাঁথতে পারো, একটা ইট এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় যেতে পারো। তার মানে এমনটা নয় যে তুমি দুইটা ইটকে জোড়া দিয়ে একটা ইটে ওয়াল তৈরি করতে পারো কিন্তু একটা বিল্ডিং তৈরি করতে পারবে, এমনটা কিন্তু নয়। তোমাকে বিল্ডিং তৈরি করার জন্য সে বয়সে পৌঁছাতে হবে, সে বয়স উপযোগী কাজগুলো শিখতে হবে। ঠিক একই রকম ইন্টারনেটে ব্রাউজ করার সময়, ইন্টারনেট ব্যবহারের সময়, ওয়েবসাইটে প্রবেশ করার সময় তুমি যতটুকু জানো বা তোমার বয়স উপযোগী যেগুলো, সেগুলোই ব্যবহার করতে হবে, আর বাইরে যাওয়া যাবে না। শিক্ষার উদ্দেশ্যে তুমি যদি যাও তাহলে দেখা যাবে তুমি অনেক সময় ভুল পথে পরিচালিত হতে পারো। তোমাকে যেটা বোঝানো হয়েছে সেই জিনিসগুলো না বুঝে তুমি অনেক কিছু অন্য কিছু বুঝতে পারো। ক্লাস 6-এর বিজ্ঞান বই আর ইন্টারমিডিয়েটের বিজ্ঞান বই, আমরা যদি ক্লাস 6-এর বাচ্চাকে ইন্টারমিডিয়েটের বিজ্ঞান বই দেই, এইচএসসি বিজ্ঞান বই দেই, তাহলে কিন্তু তারা সেই বিজ্ঞান বই সম্পর্কে কিছু বুঝতে পারবে না। তাকে বোঝার জন্য 6, 7, 8, 9 এগুলো ধাপ পেরিয়ে তারপরে কিন্তু এইচএসসি লেভেলে বইগুলো পড়তে হবে। আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। বয়স উপযোগী সাইট ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে যেগুলো বুঝতে পেরেছো, আশা করি অনেক, আমি যতটুকু চেষ্টা করেছি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানো। তারপরেও যদি তোমার বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাদের স্কুলের মোবাইল নাম্বারে সরাসরি ফোন করে অথবা ইমেইলে অথবা ফেসবুকের পেজে ইনবক্সে কমেন্ট করে জানাবে, আমরা সেগুলোকে আরও ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের আলোচনার উপর কিছু মূল্যায়ন দেই, তোমরা এগুলো প্রশ্নগুলো বাসায় লিখবে এবং সেগুলো সম্পর্কে একটু ধারণা নেবে, এগুলো খাতায় লিখে রাখবে। ওয়েবে নিরাপদ থাকা বলতে কি বোঝায়? সাধারণ ও ইমেইল সাইটে নিরাপত্তার প্রয়োজন কেন? সাইবার ক্যাফে কম্পিউটার ব্যবহারের পর কি করা প্রয়োজন? সাইবার ক্যাফেতে কম্পিউটার ব্যবহারের পর কি করা প্রয়োজন? ওয়েবে নিরাপদ থাকার কয়টি সাইট বর্ণিত হয়েছে? ওয়েবে নিরাপদ থাকার 2টি সাইট বর্ণিত হয়েছে। তোমাদের বইটি যদি তোমরা দেখো এবং ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখে থাকো, আশা করি তোমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে ফুলের মতো, এবং সকলে আমরা আল্লাহর কাছে করজোরে মিনতি করি, আল্লাহর কাছে খালেজ দিলে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে আবারও সেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও, আবারও সেই ক্লাসে বসে সবাইকে একসঙ্গে ক্লাস করার মতো একটি পরিবেশ তৈরি করে দাও, গোটা পৃথিবীকে তুমি আবার সে আগের মতো করে দাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, সকলেকে দোয়া করে এবং সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।